তাই নীলকার মনে হলো তিমুজিনকে হারাতে পারলে সংগঠিত অঞ্চলটির একচ্ছত্র অধিপতি হতে পারবে সে। গুপ্তচরের মাধ্যমে এ সংবাদ পাওয়ার পর জেলকিম গুপ্তচরের মাধ্যমে এ সংবাদ পাওয়ার পর জেলমির হাতে প্রতিরক্ষার ভার দিয়ে চেঙ্গিস দূরবর্তী এক মরু এলাকায় আত্মগোপন করলেন। সন্দেহ নেই শক্তিশালী দুই প্রধান তরির ও জুমার হাত মেলাবার ঘটনা ছিল মঙ্গল চিফের জন্য বিপজ্জনক। জুমা তরিলের মিলিত বাহিনী শেষ পর্যন্ত চেঙ্গিসের সন্ধান পেল। ফলে দুপাশের সাঁড়াশি আক্রমণের মুখে এ যাবৎ নিশ্চিত চেঙ্গিস দেখলেন পালাবার আর কোনো পথ খোলা নেই। তাই যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন তিনি। তিমুজিনের জীবনের ভয়াবহ সংকট সমূহের মধ্যে এই যুদ্ধ হলো একটি। বিশাল শত্রু বাহিনীর আগ্রাসী চাপের মুখে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অবস্থা। পিছু হটার পথ নেই। চেঙ্গিসের এরকম অসহায় মুহূর্তে তুরিল ঠিক করলেন বিশাল বাহিনীর একাংশ পাঠানো হবে পেছন দিক থেকে আক্রমণ করে চেঙ্গিসকে বিধ্বস্ত করার জন্য। এ যুদ্ধে জুমার ভূমিকা রহস্যময়। তিনি তৌরিলের সিদ্ধান্ত কার্যকর করার জন্য সহযোগিতা তো করলেনই না, বরং গোপনে লোক পাঠিয়ে সম্ভাব্য অতর্কিত আক্রমণ সম্পর্কে তিমোজিনকে সতর্ক করে দিলেন। ব্যর্থ তৌরিল তার কিছুই জানতে পারেননি। দিনের শেষে দুপক্ষই বিপর্যস্ত, ক্লান্ত। সুতরাং যুদ্ধ বন্ধ রাখা হলো। এ সুযোগে চেঙ্গিস অবশিষ্ট লোকবল নিয়ে নিঃশব্দে হাঁটতে শুরু করলেন। সাথে খাবার নেই, পানি নেই, ঘোড়ার সংখ্যাও কম। শিকারের প্রাণীর উপর নির্ভর করে দিনে রাতে এগুতে থাকলো মঙ্গলরা। কয়েকজন ঘোড়সওয়ারকে পাঠিয়ে দেওয়া হলো চেঙ্গিসের বড় বউ বর্তের বাবার অনুগত লোকদের শিবিরে, যাতে ওরা খাবার ও পানি নিয়ে মঙ্গলদের আপ্যায়ন করতে পারে। ভয়ে বা লোভেই হোক, অনগিরাতরা বিধ্বস্ত মঙ্গল বাহিনীর খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করল। নিরাপদ আশ্রয় পৌঁছে চেঙ্গিস তরিলের কাছে লোক পাঠালেন। পুরনো বন্ধুত্বের প্রসঙ্গ তুলে কিরেই চিফকে নিজের দলে টানার চেষ্টা করলেন, কিন্তু সবই ব্যর্থ হলো। তরিলের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় দেখলেন না চেঙ্গিস। এদিকে শত্রু জোটের ইট খসে পড়তে শুরু করছে। দারিদেই, জুমা, আলতান, কুসার এরা একে একে সরে পড়ছে। তরিল বুঝলেন তার সৌভাগ্যের নক্ষত্র নিভে যাচ্ছে। চেঙ্গিসের বিরুদ্ধে একা 3 দিন টিকে থাকলেন পুরো কিরেইত চিফ। শেষ পর্যন্ত উপায় না দেখে ছেলেকে নিয়ে পালিয়ে গেলেন যুদ্ধক্ষেত্র থেকে। 1203 খ্রিস্টাব্দের শীতে পূর্ব মঙ্গোলিয়ার ওটের উপত্যকায় আস্তানা গাড়লেন চেঙ্গিস। তুরিল তখন নাইমানদের আশ্রয়ে। কিন্তু বিশ্বাসঘাতকতার ভয়ে নাইমানদের আশ্রয় ছেড়ে আলাদা হয়ে তরিল কিছু অনুচর সহ শিকার করে জীবন নির্বাহ করতে লাগলেন। এ সময় একদল নাইমান তরিলকে সামান্য পশুচুর ভেবে হত্যা করেন। মৃত্যুর আগে তরিল সম্ভবত নিজের পরিচয় ব্যক্ত করে যেতে পেরেছিলেন, যে কারণে চেঙ্গিস খান অচিরেই অবগত হলেন তার এককালের বন্ধু পরে শত্রু তরিল সামান্য এক ক্যাম্প প্রধানের হাতে নিহত হয়েছেন। এর কিছুদিন পরই তিমুজিনের পুরনো শত্রু গোষ্ঠী নাইমান, উইরাত, কিরেইত, তেইয়াচিয়াত প্রভৃতি এক হয়ে শেষবারের মতো আঘাত হানার পরিকল্পনা করল। 50,000 সৈন্য নিয়ে ওদের সাথে যোগ দিলেন জাজিয়াদ চিফ জুমা। নাকু পাহাড়ের পাদদেশে চেঙ্গিস মোকাবেলা করলেন শত্রুপক্ষকে। শত্রুরা ব্যাপক সংখ্যায় নিহত হলো। নেতৃস্থানীয়দের মধ্যে নাইমান প্রধানের ছেলে ও জুমা এ দুজন মাত্র পালাতে সক্ষম হলেন। এরপর বিজয়ী তিমুজিনের সামনে থাকলো মাত্র 3টি মার্কিদ গ্রুপ। 1204 এবং 1205 সালে চেঙ্গিস অবশিষ্ট মার্কিদদেরকে ধ্বংস করার জন্য উলান দাবান ও তাবুন উল পাহাড়ের নিম্নাঞ্চলে হামলা চালান। মার্কিদদের সম্পূর্ণ ধ্বংস করার প্রাণান্ত চেষ্টার পেছনে চেঙ্গিসের ব্যক্তিগত আক্রোশ কার্যকর ছিল। এরা তার স্ত্রী বোর্ডকে অপহরণ করে গর্ভবতী করেছিল। যুদ্ধ শেষে চারদিক থেকে ঘিরে রেখে প্রায় প্রতিটি মার্কিদকে হত্যা করলেন চেঙ্গিস খান। এভাবে স্ত্রী অপহরণের প্রতিশোধ নিলেন তিনি। তাতার, কিরগিজ, নাইমান, কিরেইদ একে একে সবাই চেঙ্গিসের পরিণত হওয়ার পরও এককালে শক্তিশালী চিফ জুমা বিরোধিতা অব্যাহত রাখলেন। তিনি তখন আর গোত্রপ্রধান নন। তার যোদ্ধাবাহিনীর 5 জন বিশ্বস্ত অনুচরে এসে থেকেছে। আর একটা উন্মাদের জীবনযাপন শুরু হয়েছে তার। তাবুন উল পাহাড়ের উপত্যকায় ঘুরে বেড়ানো এবং শিকার করে ক্ষুধা নিবারণ ছাড়া আর কিছুই করার নেই। এ সময় একদিন তার অবশিষ্ট অনুচরেরা পুরস্কারের আশায় তাকে বন্দী করে চেঙ্গিসের শিবিরে নিয়ে আসে। জুমা তখনও রহস্যময় আচরণ করেন চেঙ্গিসের সাথে। তিনি তার বিশ্বাসঘাতক অনুচরদের মৃত্যুদণ্ডের দাবি জানান, আবার নিজের মৃত্যুও কামনা করেন। কিন্তু তিমোজিন জুমার কাছে বহু দিক থেকে ঋণী ছিলেন। জুমার সাহায্য ছাড়া স্ত্রীকে উদ্ধার করা তার পক্ষে সম্ভব হতো না। তাছাড়া জুমার সাহায্য পেয়েই তিনি নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন, বিশাল মঙ্গোলিয়ার শাসক হতে পেরেছেন। কৃতজ্ঞ তিমোজিন জুমাকে মুক্তি দিতে চাইলেন এবং তাকে পূর্বের ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাইলেন। কিন্তু মহৎ হৃদয় গোত্রপ্রধান জুমা চেঙ্গিসের দয়া প্রত্যাখ্যান করে মৃত্যু কামনায় অটল থাকলেন। চেঙ্গিস বুঝলেন উপকারী বন্ধুকে তিনি সবচেয়ে সুন্দর যে পুরস্কার দিতে পারেন তা মৃত্যু।
অতঃপর জুমার আকাঙ্ক্ষা অনুযায়ী তার সামনে বিশ্বাসঘাতক অনুচরদেরকে হত্যা করা হলো। তখন প্রথা ছিল কোনো গোত্রপ্রধানকে হত্যা করার সময় তার শরীরের ত্বকে ক্ষত করা যাবে না। কারো মতে জুমাকে কার্পেটে পিছিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। চেঙ্গিস এর আগেই তাঁবুর ভেতরে ঢুকে গিয়েছিলেন। প্রিয়তম বন্ধুর হত্যাকাণ্ড নিজের চোখে দেখা তার পক্ষে সম্ভব ছিল না। অন্য এক কিংবদন্তি এই যে জুমা নিজের বীভৎস মৃত্যু দাবি করেছিলেন। তিনি চেয়েছিলেন যেন তার একেকটা অঙ্গ কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। যাই করে থাকুক, এ বিষয়ে সবাই একমত যে তিমুজ্জিন তার বন্ধু ও আন্ধা ভাই জুমার শেষ ইচ্ছা পূরণ করেছিলেন। জুমা তিমুজ্জিনের এক করুণ অধ্যায় এখনো টিকে আছে মঙ্গোলীয় চারণ কবিদের গাথায়। জুমার মৃত্যুর মধ্যে দিয়ে তিমুজ্জিনের সাম্রাজ্য সম্পূর্ণ নিষ্কণ্টক হল। অতঃপর 1206 সালের মাঝামাঝি সময়ে মঙ্গোলিয়ার প্রায় সব গোত্রপ্রধান এবং অন্যান্য সব গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ অনুনগুল নদীর নিকটস্থলের কাছাকাছি মিলিত হলেন চেঙ্গিস খানের আমন্ত্রণে। ঐতিহাসিকেরা এ সম্মিলনের উদ্দেশ্য নির্দেশ করতে পারেননি। প্রায় এক দশক আগে তিমুজিনকে চেঙ্গিস খান আখ্যা দেয়া হয়ে গেছে। তার আধিপত্য তখন প্রশ্নাতীত। হয়তো মহান খানকে নতুনভাবে সম্মানিত করার জন্য এই সম্মিলন অনুষ্ঠিত হয়ে থাকবে। তবে এই সম্মিলনে তারাও উপস্থিত হয়েছিল যারা একসময় ছিল তিমুজিনের বিরোধী পক্ষে। কাজেই এর রাজনৈতিক তাৎপর্য অস্বীকার করা যায় না। মঙ্গোলিয়ার তাবৎ গোত্রপ্রধানের আনুষ্ঠানিক আনুগত্য চেঙ্গিসের নেতৃত্বে সম্পূর্ণ বৈধ ও নিঃসন্দেহ করার জন্য দরকার ছিল। মঙ্গোলিয়া তাবৎ গোত্রপ্রধানের আনুষ্ঠানিক আনুগত্য চেঙ্গিসের নেতৃত্ব সম্পূর্ণ বৈধ ও নিঃসন্দেহ করার জন্য দরকার ছিল। এ সময় বিরাট এলাকা জুড়ে তার ক্ষমতা প্রতিষ্ঠিত। পূর্বে হিউয়ান লিং পাহাড়, দক্ষিণে আলতাই পাহাড়, পশ্চিমে সায়ান পাহাড়, উত্তরে বৈকাল হ্রদ পর্যন্ত বিস্তৃত বিশাল সাম্রাজ্যের অধিপতি তিনি। তখন 1206 সালের মে মাস। তিমুজিনের বয়স 50ও হয়নি। এরপর আর কখনো পরাজয়ের মুখ দেখতে হয়নি চেঙ্গিস খান তিমুজিনকে। তিমুজিন ছিলেন পুরোপুরি যাযাবর। বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েও তিনি প্রাসাদ ইত্যাদি নির্মাণ করেননি। অন্য সব রাজাদের মতো আরাম-আয়েশেও রত হননি। রক্তে তার এসব ছিল না। আসলে তার কোনো রাজধানী ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন। সঙ্গে থাকত সৈন্য সামন্ত, লাটবহর, ঘোড়া, অস্ত্র-শস্ত্র সব। এই ছিল তার ভ্রাম্যমাণ রাজধানী। তার যুদ্ধকৌশলও ছিল প্রশংসনীয়। সাহস, পরিচালন ক্ষমতা, দুর্দম মনোবল, ধৈর্য, সহ্যশক্তি, ধূর্ততা সবই ছিল তার। এর ফলে চীন, মধ্য এশিয়া, রাশিয়া, কাবুল পদানত করে ভারত সীমান্তে উপস্থিত হতে সক্ষম হয়েছিলেন তিনি। 1206 সালে বিশাল এক এলাকার সমস্ত গোত্রপ্রধানের আনুষ্ঠানিক আনুগত্য নিয়ে নতুনভাবে খান পদে আখ্যায়িত হওয়ার পর চেঙ্গিস খান তিমুজিন প্রথমেই তার সেনাবাহিনী সংগঠিত করায় মন দেন। অনুগত লোকজন ছাড়াও আশপাশের গোত্রগুলো থেকে আরও লোক এনে কয়েক লক্ষ লোকের এক বিশাল বাহিনী গড়ে তোলেন তিনি। যুদ্ধক্ষেত্রে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সৈন্যদের প্রতি ১০ জনকে নিয়ে একটি গ্রুপ করে তার দায়িত্ব দেওয়া হয় একজন কমান্ডারের উপর। এভাবে সেনাবাহিনীকে আরবান ১০ সৈন্যের দল, জুয়ান ১০০ সৈন্যের দল, মিঙ্গান ১,০০০ সৈন্যের দল, তুমেন ১০,০০০ সৈন্যের দল এবং তুই ১,০০,০০০ সৈন্যের দল এ ভাগ করে প্রতিটি দলের জন্য পদমর্যাদা অনুযায়ী কমান্ডার নিয়োগ করা হয়। সবচেয়ে উপরে থাকে কয়েকজন উপসেনাধ্যক্ষ এবং সবশেষে একজন সেনাধ্যক্ষ। এর ফলে এই প্রথমবারের মতো চেঙ্গিস খানের সেনাবাহিনী সুশৃঙ্খল, দুর্দম এবং শত্রুদের জন্য বিপজ্জনক যোদ্ধা বাহিনীতে পরিণত হয়। সেনাবাহিনীর খাবার, পোশাক-আশাক, আরাম-আয়েশের জন্য আলাদা বাহিনী নিয়োগ করা হয়। প্রধানত যুদ্ধের কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট দূরত্বে ঘোড়সওয়ার মোতায়েন করে একরকম ডাক ব্যবস্থাও চালু করা হয়। অন্যদিকে পুরো মঙ্গোল জাতির বিভিন্ন গোত্র ও উপগোত্রগুলোকে সংগঠিত করে রাজ্যের শাসনের আওতায় আনা হয়। বহু বছর ধরে প্রচলিত কিছু প্রথা ও রীতিনীতি নিয়ে প্রতিষ্ঠা করা হয় এক ধরনের আইন ব্যবস্থা, যা অমান্য করলে শাস্তি হতো। এভাবে চেঙ্গিস খান তিমুজিনই প্রথমবারের মতো মঙ্গোলিয়ায় রাষ্ট্র ব্যবস্থার মতো একটি অনুরূপ সংগঠন চালু করেন। এসব কিছুই তার ক্ষমতা ও শক্তি বৃদ্ধিতে সহায়ক হয়েছিল। ১২০৬ সাল থেকে পার্শ্ববর্তী রাজ্যগুলোর উপর হামলা চালাতে শুরু করেন চেঙ্গিস খান তিমুজিন। শক্তিশালী রাজ্য চীন দখল করার স্বপ্ন দেখছিলেন তিনি অনেক আগে থেকেই। চীন তখন ৩টি সাম্রাজ্যে বিভক্ত। উত্তর-পশ্চিমে মাইনাক জিজিয়া নামে পরিচিত সাম্রাজ্য, উত্তরে রুজেনের শাসনাধীন জিন সাম্রাজ্য আর দক্ষিণে সং সাম্রাজ্য। ১২০৬ সালে মঙ্গোল বাহিনী প্রথমবারের মতো মাইনাক সাম্রাজ্য আক্রমণ করে। উপর্যুপরি আক্রমণে বিধ্বস্ত মাইনাক ১৯০৯ সালে চেঙ্গিসের সাথে চুক্তি করতে বাধ্য হয়।
এরপর ১২১১ সালের মার্চে তিনি ১,০০,০০০ সৈন্যের বাহিনী নিয়ে জিন সাম্রাজ্য আক্রমণ করলেন। ৩ দিক থেকে আক্রমণ রচনা করেছিলেন চেঙ্গিস। সীমান্তের ছোটখাটো দুর্গ এবং গ্রাম দখল করে নিতে বেগ পেতে হলো না তাদেরকে। ১২১১ সালের গ্রীষ্মের শেষ দিকে বেইজিংয়ের দ্বারপ্রান্তে উপস্থিত হলেন তারা। চেঙ্গিস দেখলেন দুর্ভেদ্য চীনের প্রাচীরের কারণে বেইজিংয়ে প্রবেশ অসম্ভব। ৪র্থ খ্রিস্টপূর্বাব্দে কুইন শিং হুয়াংটি কর্তৃক নির্মিত হয়েছিল এ প্রাচীর। ৬০০ কিলোমিটার দীর্ঘ এবং প্রায় ৮ মিটার উঁচু। এটি অতিক্রম করে যাওয়া অসম্ভব। অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কিন্তু এদিকে দুর্দান্ত শীত এসে পড়েছে। তাই মঙ্গোল বাহিনী প্রত্যাবর্তন করল তাদের শীতকালীন আবাসে। ১২১৩ সালে আবার আক্রমণ চালানো হলো। সে বছর সেপ্টেম্বরে সংবাদ পাওয়া গেল সেনাপতি ওয়েনিয়ান হুসা সম্রাটকে হত্যা করে উতুবুকে তার স্থলাভিষিক্ত হয়েছেন। এ সুযোগে নতুন কৌশলে আক্রমণ চালালেন চেঙ্গিস খান। সীমান্তবর্তী শহর, শস্যগুদাম ও দুর্গ নির্বিচারে ধ্বংস করতে লাগলেন। উত্তর দিক থেকে চেঙ্গিস খান নিজে, পশ্চিম দিক থেকে তার ৩ পুত্র ওগুদেই, জুসি ও চাগাতেই এবং বর্তমান মাঞ্চুরিয়ার মধ্য দিয়ে চেঙ্গিসের ভাই জুসি কাসার আঘাত হানলেন। মাঞ্চুরিয়া থেকে আমুরের তীর পর্যন্ত বিস্তৃত এলাকাটি পরিণত করলেন বিরানভূমিতে। মঙ্গোল বাহিনী রাজধানীর দিকে না গিয়ে আশপাশের শহর, গ্রাম, স্থাপনা ধ্বংস করতে লাগল। তাদের উদ্দেশ্য ছিল খাদ্যশস্য ও অন্যান্য সরবরাহ বন্ধ করে রাজধানীতে ভয়াবহ অবস্থা সৃষ্টি করা। ১২১৪ সালের এপ্রিলে বেইজিংয়ের দ্বারপ্রান্তে পৌঁছে চেঙ্গিস খান রাজধানীর উপর সর্বাত্মক আক্রমণ পরিচালনার পরিকল্পনা গ্রহণ করলেন। তার আগে তিনি যুদ্ধ এড়াবার জন্য চীনাদেরকে আপোসের প্রস্তাব দিলেন। প্রস্তাবে উপহার হিসেবে দাবি করা হলো কয়েক হাজার ঘোড়া, ১,০০০ সক্ষম যুবক এবং ১,০০০ সুন্দরী নারী এবং চেঙ্গিসের নিজের জন্য উতুবুর পূর্ববর্তী সম্রাটের কনিষ্ঠা কন্যা প্রিন্সেস জিগুকে। এছাড়া বহু সোনাদানা ও অর্থ তার দাবিতে অন্তর্ভুক্ত ছিল। চীনারা নিরুপায় হয়ে এই অসম ও অযৌক্তিক প্রস্তাব মেনে নিল। কৌশলে বিজয় অর্জন করে ফিরে চললেন চেঙ্গিস খান। ১২১৫ সালে আবার বেজিংয়ের উপর চড়াও হলো মঙ্গোল বাহিনী। আক্রমণের প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পর একদল ঘোড়ার পিঠে সৈন্যদের ডামি বসিয়ে ঘোড়াগুলো ছুটিয়ে দেওয়া হলো চীনা বাহিনীর দিকে। চীনারা পাগলের মতো সেই ডামিগুলোর উপর চড়াও হলো। সেই সুযোগে মঙ্গোলরা নির্বিচারে হত্যা করল তাদের। বাইরে থেকে নগর অবরুদ্ধ রেখে ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি করা হলো। খাদ্যাভাবে বহু মানুষ অসহায় মৃত্যুবরণ করল। প্রতিরোধ ভেঙে পড়ল দুর্ভিক্ষের কারণে। ১২১৫ সালের জুনে বেইজিংয়ে প্রবেশ করলেন বিজয়ী চেঙ্গিস। নির্বিচারে চলল হত্যা, লুট আর ধর্ষণ। চীন যুদ্ধে চেঙ্গিস যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিল তা প্রশংসাযোগ্য। তিনি মুখোমুখি সংঘর্ষে না গিয়ে বেইজিংয়ের চারদিক ঘিরে এমন সব গ্রাম ও এলাকায় আক্রমণ চালিয়েছিলেন যেগুলোর উপর নির্ভর করে রাজধানী চলে। ফলে মঙ্গোলরা নিজেরা কোনোরকম ক্ষতিগ্রস্ত হয়নি প্রায়। ১৯৪৯ সালে চীনের মহান কমিউনিস্ট নেতা মাও সেতুং বেইজিং দখল করার সময় একই রণকৌশল অবলম্বন করেছিলেন। চীন পদানত করার পর তার নিজস্ব প্রতিনিধির কাছে বিজিত এলাকা শাসনভার অর্পণ করে চেঙ্গিস মঙ্গোলিয়ায় প্রত্যাবর্তন করেন। বেইজিং জয়ের পরের বছর অর্থাৎ ১২১৬ সালে কোরিয়ার বৃহৎ অংশ জয় করে সেখানেও কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন চেঙ্গিস। ১২৬২ সালে চেঙ্গিসের পৌত্র ১২৬২ সালে চেঙ্গিসের পৌত্র ইতিহাস বিখ্যাত কুবলাই খান চীনের সিংহাসনে আরোহণ করে বেইজিং এর নাম বদলে রাখেন খানবালিক অর্থাৎ খানদের শহর। এরই মধ্যে মঙ্গোলিয়ার প্রবাসী নাইমান চিফ কারাকিতাই রাজ্যের শাসক গুচুলগু চেঙ্গিসের বিরুদ্ধে তৎপরতা শুরু করে। উত্তর চীনের কিতান গোত্রের সাম্রাজ্য জিন সম্রাট রোজেন কর্তৃক বেদখল হয়ে গেলে কিতানরা পালিয়ে এসে বর্তমান তিব্বতের উত্তর-পশ্চিমে হিমালয়ের ধার ঘেঁষে এই সাম্রাজ্য গড়ে তোলে। ত্রয়োদশ শতকে প্রথমে চেঙ্গিস কর্তৃক মঙ্গোলিয়া থেকে বিতাড়িত নাইমান প্রিন্স গুচুলগু এখানে আশ্রয় নেন এবং সম্রাট গুরখানের কন্যাকে বিয়ে করে বসবাস করতে থাকেন। ১২১০ খ্রিস্টাব্দে শ্বশুরের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা হস্তগত করেন গুচুলগু। এর পরপরই তিনি প্রজাদের উপর, বিশেষত বিধর্মীদের উপর নানা অত্যাচার শুরু করেন। সমস্ত মুসলমানকে ধরে এনে তাদেরকে গুচুলগুর প্রিয়তমা স্ত্রীর নিজের ধর্ম অর্থাৎ বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার জন্য বাধ্য করা হয়। প্রতিবাদ করায় মাদ্রাসার সামনে হত্যা করা হয় প্রধান ইমামকে। এর কিছুদিন পর রাজাকে হত্যা করা হয় তারই নির্দেশে, কারণ ওই রাজা চেঙ্গিস খানের আনুগত্য স্বীকার করেছিল। এভাবে পুরনো শত্রু চেঙ্গিসের সাথে তার সংঘাত অবশ্যম্ভাবী হয়ে ওঠে। গুলজার বিধবা রানী চেঙ্গিসের দ্বারস্থ হলে মঙ্গোলরা কারাকিতায় আক্রমণ করে।
1218 সালের মধ্যে সমস্ত কারাকিতাই চেঙ্গিসের দখলে আসে। পলায়নরত নাইমান চিফ গুচুলগু পামির এলাকায় মঙ্গোল সৈন্যদের হাতে ধরা পড়েন। চেঙ্গিসের নির্দেশে সেখানে তার শিরশ্ছেদ করা হয়। ফলে কারাকিতাইও মঙ্গোলিয়ার অধীনস্থ হয়। কারাকিতাই দখলের পর চেঙ্গিস খান সমরখন্দ, বোখারা, কিভা, উর্গেন্স প্রভৃতি সমৃদ্ধ অঞ্চলের মাধ্যমে মধ্য এশিয়া আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেন। তখন 1219 সাল। উর্গেন্স আক্রমণের প্রাক্কালে চেঙ্গিসের এক স্ত্রী ইয়েসেই চেঙ্গিসকে উত্তরাধিকার নির্বাচনের পরামর্শ দেন। তার যুক্তি ছিল এই যে শক্তিশালী মুসলমানদের বিরুদ্ধে অবশ্যম্ভাবী যুদ্ধে চেঙ্গিসের মৃত্যু হতে পারে। সেক্ষেত্রে উত্তরাধিকার নির্দিষ্ট না থাকলে তার ছেলেদের মধ্যে অন্তর্কলহ এবং সে সূত্রে মঙ্গলদের ধ্বংস অনিবার্য। কিন্তু উত্তরাধিকার নির্বাচনের প্রশ্নে চার পুত্রের সবচেয়ে বড় জুচিকে নিয়ে বিপত্তি দেখা দিল। চাগাতেই অভিযোগ তুলল যে যেহেতু অপহৃত হওয়ার পর তার মা বুড়তে মার্কিন পুরুষ কর্তৃক গর্ভবতী হয়ে জুসিকে জন্ম দিয়েছে, কাজেই মঙ্গলদের এলাকায় জুসির কোনো অধিকার নেই। সম্ভাব্য কোন্দল এড়ানোর জন্য পুত্র উগুদেই সাম্রাজ্যের ভাগবাটোয়ারার দায়িত্ব গ্রহণ করে সমস্যার তাৎক্ষণিক সমাধান দিলেন। অতঃপর নিশ্চিত মনে মধ্য এশিয়ার সে সময় প্রতাপশালী রাজ্য খোরাজেম আক্রমণের পরিকল্পনা শুরু করেন চেঙ্গিস। পারস্য থেকে আলাদা হয়ে যাওয়া খোরাসমিয়া নামক ক্ষুদ্র রাজ্যটি ক্রমে ইরানের উত্তর পশ্চিমাংশ, বর্তমান আফগানিস্তান এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের তুর্কমেনিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজিয়া ও কাজাকিস্তান গ্রাস করে শক্তিশালী খোরাজেম সাম্রাজ্য রূপে আবির্ভূত হয়। চেঙ্গিসের খোরাজেম আক্রমণের কিছুকাল আগে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে শাহ মোহাম্মদ সমরখন্দে ক্ষমতায় অধিষ্ঠিত হন। খোরাজেম সাম্রাজ্যে চেঙ্গিসের হামলার মধ্য দিয়ে এই অঞ্চলের মুসলিম সভ্যতা ধ্বংস হওয়ার পেছনে দায়ী ছিলেন শাহ মোহাম্মদ নিজে। খোরাজেম সাম্রাজ্যে চেঙ্গিসের হামলার মধ্য দিয়ে এই অঞ্চলের মুসলিম সভ্যতা ধ্বংস হওয়ার পেছনে দায়ী ছিলেন শাহ মোহাম্মদ নিজে। খোরাজেমে উৎপন্ন দ্রব্যাদির উৎকর্ষের কথা শুনে চেঙ্গিস চেয়েছিলেন এই শক্তিশালী মুসলিম রাজ্যটির সাথে শান্তি ও বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে। এই উদ্দেশ্যে তিনি ৩০০ গাড়ি ভর্তি উপহার সামগ্রী সহ একটি প্রতিনিধি দল পাঠান শাহ মোহাম্মদের কাছে। শাহ মোহাম্মদ গর্বভরে সে উপহার সামগ্রী প্রত্যাখ্যান করে অপমানজনকভাবে প্রতিনিধি দলটিকে তাড়িয়ে দেন। 1218 সালে চেঙ্গিস খান আবার ৫০০ বোঝাই করা মূল্যবান দ্রব্যাদি সহ একদল দূত পাঠালেন সমরখন্দের উদ্দেশ্যে। দলটি সিল্ক রোড ধরে উত্তরার শহরের কাছে পৌঁছলে স্থানীয় প্রশাসক ১০০ অশ্রচালক এবং প্রধান দূতকে হত্যা করে সমস্ত মালামাল কেড়ে নেয়। সংবাদ পেয়ে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে চেঙ্গিসের মনে। এভাবেই এক বিশাল এলাকার মুসলিম সভ্যতা ও প্রতিপত্তি ধ্বংসের দিকে এগিয়ে যায়। প্রতিনিধি দল হত্যার পর খোয়ারেজমবাসীরা মঙ্গল হামলার আশঙ্কা করেছিল। ওরা চিন্তা করছিল মঙ্গলদের ক্রমবিস্তৃত আধিপত্য প্রতিরোধ করা দরকার। তা করতে হলে প্রথমেই নিজেদের সবগুলো শহরের প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে হবে। এই উদ্দেশ্যে খোরাজেম শাসক তার সেনাবাহিনীকে কয়েকটি ভাগে ভাগ করে প্রয়োজন মতো বিভিন্ন শহর রক্ষায় পাঠালেন। এটি ছিল তাদের সবচেয়ে বড় ভুল। চেঙ্গিস গোপনে এই সংবাদ পেয়ে সমস্ত দিক থেকে একসাথে আক্রমণ না হেনে বিচ্ছিন্নভাবে ঝাঁপিয়ে পড়ে উত্তরার, বানাজাত, কোজেন্দ প্রভৃতি শহর দখল করে নিলেন। 1220 সালের ফেব্রুয়ারিতে মঙ্গল বাহিনী বোখারা আক্রমণ করল। ক্যাম্প ছেড়ে বেরোবার মুখে মারা পড়ল শত শত তুর্কি সৈনিক। এ সময় সমরখন্দ ও বোখারায় মানব সভ্যতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। উভয় শহরে শিক্ষা ব্যবস্থা ও হস্তনির্মিত কাগজের ব্যবহার প্রচলিত ছিল উন্নত মানের চাষ পদ্ধতি। ফলে সংরক্ষণে ব্যবহৃত আজকের আধুনিক কৌশলের মতো কার্যকর পদ্ধতি তখনই চালু ছিল ওই অঞ্চলে। এখনকার মতোই সীসা পাত্রে তরমুজ ভরে চারপাশে বরফ দিয়ে তা বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। ইউনিভার্সিটি, গ্রন্থাগার, মসজিদ, রাজপ্রাসাদ সব দিক থেকে বিশেষ সমৃদ্ধ এই শহর দুটিকে চেঙ্গিসের লোক অল্পদিনের মধ্যে ধূলিসাৎ করে ফেলল। বোখারায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল চেঙ্গিস তা ইতিহাসে পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত হয়ে আছে। বিজয়ের পর চেঙ্গিস নিজে শহরে প্রবেশ করেন। যেখানে যত লোক আত্মগোপন করেছিল তাদেরকে সেখানেই খুন করা হয়। মহিলাদের ধরে ধরে ধর্ষণ করার পর খুন করা হয়। গণ্যমান্য লোকদের মধ্যে অনেকেই তাদের স্ত্রী কন্যাদের হত্যা করে নিজেরাও আত্মহত্যা করেছিল। বাকিরা নির্মমভাবে নিহত হয় মঙ্গলদের হাতে। মঙ্গলরা এত মানুষ হত্যা করেছিল যে সারা শহরেই রক্তের স্রোত বয়ে যায়। মসজিদ, মাদ্রাসা জ্বালিয়ে দিয়ে কোরআন সহ সব ধর্মগ্রন্থ আগুনে ফেলে ধ্বংস করা হয়। বোখারায় সারা শহরে বোখারা মিনার ছাড়া আর সবই ধ্বংস করে ফেলা হয়েছিল।
বোখারায় সারা শহরে বোখারা মিনার ছাড়া সবই ধ্বংস করে ফেলা হয়েছিল। 47 মিটার উঁচু, 10 মিটার ব্যাস এবং 14টি কারুকাজময় বেষ্টনী নিয়ে নির্মিত হয়েছিল এই মিনার। 1127 সালে তৎকালীন সুলতানের নির্দেশে এই মিনারটি বানানো হয়। বোখারার লোকেরা বিশ্বাস করত এই মিনারের সামনে এলে সব মানুষের মাথাই আপনা আপনি নত হয়ে আসে। কথিত আছে চেঙ্গিস খান মিনারের সামনে এসে মাথা উঁচু করে এর চূড়া দেখতে গেলে তার টুপি মাটিতে পড়ে যায়। তখন তিনি নিচু হয়ে টুপি কুড়িয়ে নেন এবং এভাবে চেঙ্গিসের মাথাও একবারের জন্য হলেও নত হয় ওই মহান মিনারের সামনে। ফার্সি ইতিহাসে দেখা যায় বোখারায় চেঙ্গিস এত লক্ষণ করেছিলেন যে প্রায় বছরখানেক পর্যন্ত আশপাশের এলাকায় পচা লাশের গন্ধ বইছিল। পরবর্তী এক যুগ পর্যন্ত বোখারা ছিল আক্ষরিক অর্থে নিষ্প্রাণ শহর। কোনো মানুষ সেখানে বসতি করার সাহস করেনি। সে বছর বসন্তে চেঙ্গিস খান সমরখন্দের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন। সমরখন্দ তখন পৃথিবী বিখ্যাত শহরগুলির একটি। গ্রন্থাগার, সরাইখানা, ইউনিভার্সিটি, বিজ্ঞান কেন্দ্র ইত্যাদিতে সমৃদ্ধ শহরটি যে কোনো আক্রমণকারীর বিরুদ্ধেই সুরক্ষিত ছিল। চেঙ্গিসের লোকেরা আগে থেকে তার সংবাদ পেয়ে সমরখন্দ আসার পথে ছোট্ট একটা শহর আক্রমণ করে কয়েক হাজার খোরাজেম নাগরিককে বন্দী করে সাথে নিয়ে চলল কৌশলে কাজে লাগাবার উদ্দেশ্যে। সমরখন্দের উপকণ্ঠে পৌঁছে মঙ্গলরা দেখল শহর প্রাচীরের 4টি গেটই দুর্ভেদ্য, প্রায় প্রবেশ অসম্ভব। আক্রমণের নেতা চেঙ্গিসের ছেলে উগদেই ধূর্ততার পথ ধরল। সে বন্দী খোরাজেমদেরকে বাধ্য করল মঙ্গোলীয় পোশাক পরে সেনাবাহিনীর অগ্রভাগে অবস্থান নিতে। যুদ্ধ শুরু হওয়ার পর খোরাজেমের লোকেরা মারা পড়তে লাগলো খোরাজেমের সৈন্যদের হাতেই। বেশ কয়েকদিন ধরে এই অমানবিক ঘটনা চলার পর মঙ্গলরা একটু পিছু হটে আত্মগোপন করায় সমরখন্দের লোকেরা মনে করলো আক্রমণকারীরা পর্যুদস্ত, অনেকে নিহত হয়েছে। তাই তারা দ্বার মুক্ত করে দলে দলে বাইরে বেরিয়ে এলো বিজয় উৎসব উদযাপনের মেজাজে। এই সুযোগ নিয়ে চেঙ্গিসের বাহিনী এবার সত্যি সত্যি আক্রমণ চালালো, আগের চেয়ে অনেক দ্রুত, আকস্মিক ও তীব্রভাবে। কিছুক্ষণের মধ্যেই পতন ঘটল সমরখন্দের। সাথে সাথে শুরু হলো মঙ্গলদের নির্মম অমানবিক ধ্বংসলীলা। চেঙ্গিসের ক্রমাগত বিজয়ে নিরুপায় খোরাজেম সুলতান শাহ মোহাম্মদ রাজধানী উরেগেঞ্জে তুর্কি মার্সেনারিদের সমবায় গড়ে তোলা নিজস্ব বিশাল বাহিনী নিয়ে মঙ্গলদের প্রতিরোধ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিলেন। কিন্তু সে বিশাল বাহিনীও ছিল চেঙ্গিসের বাহিনীর কাছে ক্ষুদ্র। সে সময় চেঙ্গিসের সৈন্যদলের ঘোড়ার পরিমাণই ছিল 50,000। উরগেঞ্জ বাহিনী দুর্দান্তভাবে প্রতিরোধ করল মঙ্গলদেরকে। তবু চেঙ্গিসের হিংস্র বন্য বিশাল বাহিনীর সাথে 3 দিনের বেশি ঠিক থাকতে পারল না। ইতিমধ্যে যথেষ্ট মূল্য দিতে হয়েছে চেঙ্গিসের বাহিনীকে। ফলে শহর পদানত হওয়ার সাথে সাথে ওরা ধ্বংসকর্মে সর্বশক্তি নিয়োগ করল। আগুন ধরিয়ে দেওয়া হলো শহরে। পরবর্তী 2 দিনের মধ্যে এককালের উরগেঞ্জের সমস্ত সমৃদ্ধি ছায়ে রূপান্তরিত হলো। এখন আর এই শহরটির চিহ্নও নেই। মঙ্গলদের তাড়া খেয়ে পলায়নরত শাহ মোহাম্মদ আফগানিস্তান, ইরান, আজারবাইজান প্রভৃতি স্থানে আশ্রয়ের উদ্দেশ্যে ঘুরতে থাকেন। কিন্তু চেঙ্গিস প্রতিটি স্থানে তার খোঁজে লোক পাঠাতে শুরু করেন। অনবরত তাড়া খেয়ে শেষ পর্যন্ত 1221 সালে আজারবাইজানের পূব দিকে গুরগান উপসাগরের প্রবেশমুখে আবেসকাম নামক এক দ্বীপে অসহায় মৃত্যুবরণ করেন শাহ মোহাম্মদ। এদিকে উরগেঞ্জ ধ্বংসের পর মঙ্গোলীয়রা আফগানিস্তানের ডান দিকে উপস্থিত হলো। ওইদিকে আফগানিস্তানের শেষ শহর হিরাটের আগে অবস্থিত নিশাপুর ও তার নিজ শহর দুটো হস্তশিল্পের জন্য বিখ্যাত ছিল। মঙ্গলরা প্রথমে ওই দুটি শহর দখল করে হস্তশিল্পীদেরকে বন্দী করে পাঠিয়ে দিল মঙ্গোলিয়ায়, যাতে নিজেরা হস্তশিল্পে উন্নতি করতে পারে। এরপর মঙ্গলরা উপস্থিত হলো হিরাটে। প্রবল প্রতিরোধের মুখে 8 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর হিরাটের পতন হলো। এই যুদ্ধে হাজার হাজার মঙ্গোলীয় মারা পড়েছিল। ফলে চেঙ্গিসের সৈন্যরা প্রতিশোধ স্বরূপ হিরাটে ব্যাপক হত্যাকাণ্ড চালালো। ফলে চেঙ্গিসের সৈন্যরা প্রতিশোধ স্বরূপ হিরাটে ব্যাপক হত্যাকাণ্ড চালালো। কোনো কোনো ঐতিহাসিকের মতে হিরাটের 24 লক্ষ নাগরিকের মধ্যে 16 লক্ষই মঙ্গলদের হাতে প্রাণ হারায়। বৌদ্ধ কেন্দ্র কাপিজা ও জুরোস্ট্রিয়ান শহর বলখের মধ্যবর্তী অঞ্চলে বিখ্যাত সিল্ক রোডের পাশে সমুদ্র সমতল থেকে 2500 ফুট উপরে গড়ে উঠেছিল বামিয়ান শহর। ক্যারাভানওয়ালা সওদাগরদের বিশ্রাম এবং বিলাসদ্রব্যের ক্রয় বিক্রয় স্থল বামিয়ান তখন সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও বিখ্যাত। চেঙ্গিসের বাহিনী অগ্রসর হলো এই বামিয়ানের দিকে। বামিয়ানের যুদ্ধে হঠাৎ করে পৌত্র চাংতাই প্রতিপক্ষের তীরে নিহত হওয়ায় চেঙ্গিসের মনে আগুন জ্বলে উঠল। তিনি নিজেই যুদ্ধে অবতীর্ণ হয়ে নির্মমভাবে খুন করতে থাকলেন বামিয়ানের সৈন্য ও নাগরিকদের।
আফগান কিংবদন্তি এই যে বামিয়ানের প্রিন্সেস লালা খাতুন চেঙ্গিসের হাতে হাত মিলিয়ে বামিয়ানের পতন ঘটিয়েছিলেন। প্রিন্সেস লালা ছিলেন অত্যন্ত আত্মনির্ভরশীল, নিষ্ঠুর এবং পশুর মতো বদরাগী। তার বাবা যখন তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে বিয়ে দিতে চাইল, তখন প্রিন্সেস লালা বদ্ধপরিকর হলেন যেভাবেই হোক বাবার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। তিনি যখন শুনলেন চেঙ্গিসের বাহিনী শহর আক্রমণ করতে আসছে, তখন তীরের ডগায় একটি পত্র বেঁধে তিনি ছুড়ে দিলেন শত্রুর দিকে। ওখানে লেখা ছিল কী করে বামিয়ানের জল সরবরাহ ব্যবস্থা ধ্বংস করতে হবে এবং কিভাবে নগর প্রহরায় মোক্ষম আঘাত হানতে হবে। বামিয়ান চেঙ্গিসের প্রধানত হলো এবং ব্যক্তিগত নীতি অনুযায়ী চেঙ্গিস খান বিশ্বাসঘাতিনী সুন্দরী যুবতী প্রিন্সেস লালার মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন। সৈন্যরা প্রিন্সেস লালাকে মাটিতে পুঁতে নির্মমভাবে চারদিক থেকে ঢিল মেরে হত্যা করে। জীবনে কখনো বিশ্বাসঘাতককে ক্ষমা করেননি চেঙ্গিস খান। এরপর মঙ্গলরা গজনির দিকে অগ্রসর হলো। শাহ মোহাম্মদের মৃত্যুর পর তার পুত্র জালালউদ্দিন তখন গজনির শাসনকর্তা। তিনি সুশিক্ষিত তুর্কি সৈন্যসহ 60,000 যোদ্ধার বাহিনী নিয়ে মঙ্গলদের প্রতিরোধ করার প্রস্তুতি নিলেন। তুর্কি সৈন্যদের নিয়োগ করা হলো গজনির বাইরে চারপাশে, কাবুলের 150 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন স্থানে। মঙ্গলরা গজনি আক্রমণ করেছিল স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে, ফলে জালালউদ্দিনের সৈন্যদের হাতে প্রায় 1000 মঙ্গল মারা পড়ল। পরাজয়ের সংবাদ শুনে উন্মত্ত চেঙ্গিস খান তার বন্যবাহিনী নিয়ে নিজেই যাত্রা করলেন গজনির দিকে। 2 দিন 2 রাত, সম্ভবত পুরো 48 ঘন্টায় ঘোড়ার উপরে ছিলেন চেঙ্গিস ও তার বাহিনী। মুসলমানদের কাছে প্রথম পরাজয় চেঙ্গিসকে উন্মাদ করে তুলেছিল। যত তাড়াতাড়ি সম্ভব গজনিতে পৌঁছাতে চাচ্ছিলেন তিনি। তার সৈন্যরা কদিন খাবার পর্যন্ত গ্রহণ করেনি। খিদে পেলে ঘোড়ার ঘাড়ে ছিদ্রযুক্ত নল ঢুকিয়ে ঘোড়ার রক্ত খেয়ে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করত। জালালউদ্দিন যখন জানতে পারলেন চেঙ্গিস নিজে গজনির দিকে অগ্রসর হচ্ছে, তখন তিনি লোকবলসহ ভারতের দিকে পিছু হটতে থাকলেন। 1221 সালের 24শে নভেম্বর সিন্ধুর তীরে উপস্থিত হয়ে জালালউদ্দিন দেখলেন দ্রুত বেগে এগিয়ে আসছে মঙ্গল বাহিনী। বিপদ দেখে মূল দেহরক্ষী বাহিনীর 700-800 সৈন্য তার চারপাশে দুর্ভেদ্য মানব প্রাচীর গড়ে তুলল। জালালউদ্দিনের সাথে তখন খুব বেশি সৈন্য অবশিষ্ট ছিল না। হাজার হাজার মঙ্গোলিয়ার আঘাতে সেই রক্ষাবর্ম ক্রমে ক্রমে ক্ষয় হতে থাকল। উপায়ন্ত না দেখে সিন্ধু নদীর বুকে লাফিয়ে পড়লেন জালালউদ্দিন। অবশিষ্ট সৈন্যরাও তার পিছু পিছু পানিতে ঝাঁপ দিল। চেঙ্গিস খান দ্রুত নদী তীরে উপস্থিত হয়ে তার লোকদেরকে পশ্চাৎধাবন থেকে বিরত রাখলেন। তখন সিন্ধুর মতো খরস্রোতা বিশাল নদী সাঁতরে পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ ও কঠিন কাজ। তাই চেঙ্গিস জালালউদ্দিনের পিছু পিছু অগ্রসর হতে পারেননি। তা না হলে হয়তো মঙ্গল বাহিনীর হিংস্রতা ভারতেও সবকিছু সারকার করে ফেলত। ফেরার পথে চেঙ্গিস খান গজনির নাগরিকদের নির্বিচারে হত্যা করলেন। শহরের প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়ে দিলেন। বহু সংখ্যক বন্দীকে নিয়ে আসা হলো মঙ্গোলিয়ায়। 1222 সালের শেষ দিকে চেঙ্গিস খান বোখারা ও সমরখন্দের মাঝামাঝি এক স্থানে এসে শিবির স্থাপন করলেন। কথিত আছে সমরখন্দে অবস্থানকালে একদিন তিনি মসজিদে হাজির হয়ে ইমামকে বললেন তিনি নামাজ পড়বেন। নামাজ আদায়ের জন্য যা যা জানা দরকার এবং যেসব বিশ্বাস করা দরকার চেঙ্গিসকে তা অবহিত করা হলো। যে খতিব তাকে নিয়মকানুন শেখাচ্ছিলেন, চেঙ্গিস বেশ শ্রদ্ধা নিয়েই কথা বলছিলেন তার সাথে। কোরআনের কিছু মৌল প্রত্যয় যেমন একেশ্বরে বিশ্বাস তিনি মেনে নিয়েছিলেন, তবে মক্কার দিকে সিজদা দেওয়ার বিষয়টি তাকে বিস্মিত করেছিল। এজন্য যে তেঙ্গেরি মঙ্গলীয় ঈশ্বর তো সবখানেই আছেন, তাহলে শুধু মক্কার দিকে সিজদা দিতে হবে কেন? 1222 সালের পর চেঙ্গিস খান তেমন কোনো উল্লেখযোগ্য অভিযান পরিচালনা না করলেও তার 4 পুত্র ও কজন বিশ্বস্ত সেনাপতির নেতৃত্বে মঙ্গল বাহিনী বিভিন্ন রাজ্য বিজয় অব্যাহত রাখে। সমগ্র গজনি, তাবরিজ, জাবাজান, জর্জিয়া প্রভৃতিতে তাদের কর্তৃত্ব স্থাপিত হয়। তখন চেঙ্গিস প্রায় বৃদ্ধ বয়সে প্রবেশ করেছেন। যৌবনের তেজ, সাহস এবং শক্তি অন্তর্হিত। অধিকাংশ সময় শিকার আর প্রশাসন বিষয়ক আলোচনা ছাড়া আর কিছু করার ছিল না। এর বছরখানেক আগে চেঙ্গিস খান তিমুজিন কিউচুজি নামে এক চীনা ভিক্ষু সম্পর্কে অবগত হয়েছিলেন। শুনেছিলেন কিউচুজি অতি প্রাকৃত ক্ষমতা অর্জন করেছেন, যা হয়তো অমরত্ব এনে দিতে পারে। সম্ভবত অমরত্ব অর্জনের গোপন এক আকাঙ্ক্ষা নিয়ে চেঙ্গিস তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। চীন থেকে মঙ্গোলিয়ার পথে 1 বছর ভ্রমণের পর 1222 সালের মে মাসে কিউচুজি চেঙ্গিসের আস্থানায় পৌঁছে তার সাথে দেখা করেন। চীনা ভিক্ষু তখন 72 বছর বয়স্ক এক সমর্থ বৃদ্ধ। এই সৎ সন্ন্যাসী অমরত্বের জন্য সাগ্রহে অপেক্ষারত মঙ্গোলীয় বীরের কাছে খোলাখুলি বললেন অমরত্ব লাভের কোনো উপায় তার জানা নেই। অমরত্ব না পেলেও চেঙ্গিস খান এই মহাজ্ঞানী সন্তকে শ্রদ্ধা জানাতে কার্পণ্য করেননি। 1223 সালের বসন্তে সমরখন্দ এলাকা ছেড়ে মঙ্গোলিয়ার দিকে যাত্রা করলেন চেঙ্গিস খান।
বহু জায়গায় থেমে শিকার ও বিশ্রাম উপভোগ করতে করতে 1225 সালের বসন্তে তুলগুলের কাছে পৌঁছলেন। 6 বছর আগে নিজের দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম প্রত্যাবর্তন। ঘোড়া থেকে পতনজনিত আঘাতের কারণে এ সময় তিনি কিছুটা অসুস্থ ছিলেন। 1226 সালের প্রথম দিকে আবার একদিন ঘোড়া থেকে পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পেলেন তিনি। তখনই মাইনাকের শাসক লি ইউন তার উপদেষ্টা আশাকাম্বুর প্রভাবে বিদ্রোহ করেছে। এই সংবাদ পেয়ে চিকিৎসক উপদেষ্টাদের সমস্ত উপদেশ অনুরোধ প্রত্যাখ্যান করে তিনি সসৈন্যে মাইনাকের দিকে যাত্রা করলেন। মার্চে প্রবেশ করলেন মাইনাক অঞ্চলে। আশপাশের ছোটোখাটো শহর দখলে এসে গেলেও রাজধানী নিংজিয়া তখনও অনেকটা দূরে। মাইনাকের সেনাবাহিনী প্রচণ্ডভাবে প্রতিরোধ করল মঙ্গলদের। 1226 সালের শেষ ভাগ এবং 1227 সালের প্রথম কয়েক মাস জুড়ে চেঙ্গিসকে ব্যস্ত থাকতে হলো মাইনাকে। কিন্তু প্রচণ্ড গরমে কাহিল হয়ে বছরের মাঝামাঝি সময়ে তিনি লিউপান শানে নিজ শিবিরে শয্যা নিতে বাধ্য হলেন। মধ্য জুলাইয়ে আত্মসমর্পণ করলেন লি ইউন। কোনো ঐতিহাসিক মনে করেন চেঙ্গিস তার আগেই মৃত্যুবরণ করেছিলেন। তবে অনেকের মতে 1227 সালের 18ই আগস্ট নিংজিয়া থেকে 300 কিলোমিটার দক্ষিণে পিংলিয়াং শহরের কাছে তিনি মৃত্যুবরণ করেন। অসুস্থ হওয়ার কারণে যুদ্ধক্ষেত্র হতে তাকে সরিয়ে নেওয়া হয়েছিল। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল প্রায় 66 বছর। মৃত্যুর আগের মুহূর্তে চেঙ্গিস ছিলেন প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের অধিকাংশ এলাকা, মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া, উত্তর কোরিয়া, উত্তর চায়না, পশ্চিম ইরান, আফগানিস্তান, সাইবেরিয়া সহ বিশাল এলাকার সম্রাট। সেই সাম্রাজ্য দৈর্ঘ্যে ছিল 4000 কিলোমিটার। চেঙ্গিসের মৃত্যুর কারণ সম্পর্কে মতবিরোধ আছে ঐতিহাসিকদের মধ্যে। কেউ কেউ মনে করেন বুড়ো বয়সে ঘোড়া থেকে দুবার পড়ে যাওয়ার ফলে তিনি মারাত্মক আহত হয়েছিলেন। সেই আঘাত এবং 1227 সালের শেষ যুদ্ধের পরিশ্রম, উদ্বেগ ও গরম আবহাওয়া তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। পোপ চতুর্থ ইনোসেন্ট এর দূত গিয়েভান্নি দা পিয়ার ডেল কার্পিনি 1247 সালে চেঙ্গিসের মৃত্যুর 20 বছর পর মঙ্গোলিয়া ঘুরে গিয়ে লেখেন যে তিনি শুনেছেন বজ্রাঘাতে সম্রাটের মৃত্যু হয়েছিল। চেঙ্গিসের এক উপপত্নী বিষ খাইয়ে তাকে হত্যা করেছে বলে উল্লেখ করেছে কোনো ঐতিহাসিক। চেঙ্গিসের মৃত্যুর পর তার সকল রাজকর্মচারী ও আত্মীয়স্বজন একমত হলেন যে মঙ্গোলিয়ার অধিকাংশ সৈন্য যখন বিভিন্ন যুদ্ধাভিযানে তখন তার মৃত্যু সংবাদ প্রকাশ করে তাদের মনোবল ভেঙে দেওয়া মারাত্মক ক্ষতিকর কাজ হবে। যে কোনো মূল্যেই হোক চেপে রাখতে হবে এই মৃত্যুর সংবাদ। লি ইউনের আত্মসমর্পণ ও মৃত্যুর পর চেঙ্গিসের মৃত্যু সংবাদ প্রিন্স ও গুরুত্বপূর্ণ সেনাপতিদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। 1227 সালের আগস্টের শেষ দিকে দেখা গেল এক বিশাল শোভাযাত্রা পিংলিয়াং ছেড়ে গোবি মরুভূমির দিকে অগ্রসর হচ্ছে। একটি বিশেষ ওয়াগনে জুড়ে দেওয়া হয়েছে প্রায় 50টি ষাঁড়। ওয়াগনটি ঘিরে চলেছে 1000 পোরখাওয়া অভিজ্ঞ সৈন্য, পেছনে পুরুষ সেনাবাহিনী। সেই ওয়াগনেই শায়িত দুর্দান্ত প্রতাপশালী যোদ্ধা ও রাজা চেঙ্গিস খান শেষকৃত্যের উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছেন মঙ্গোলিয়ার দিকে। তখন এরকম বিশ্বাস ছিল যে মৃতের আত্মার মঙ্গলের জন্য শবযাত্রার সামনে জীবিত যা কিছু পড়বে তাকেই হত্যা করা হবে। চেঙ্গিসের শবযাত্রার সামনে গরু বাছুর, বেড়াল, খরগোশ, ঘোড়া, নারী পুরুষ, শিশু যাই পড়লো তাকেই সাথে সাথে হত্যা করা হলো। ফলে শবযাত্রার রাস্তার ধরে তৈরি হলো মৃতদেহের অনিয়মিত সারি। জীবিত কোনো কিছুই তাদের হাত থেকে রেহাই পায়নি, এমনকি কোনো পাখিও এদিক দিয়ে উড়ে যেতে পারেনি। অর্ধেক পথে কয়েকশো তীরের কোনো একটির আঘাতে মারা পড়েছে। পার্সিয়ান ঐতিহাসিকদের লেখায় সেই অমানবিক হত্যাযজ্ঞের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। চেঙ্গিসের অস্থায়ী রাজধানীর কাছাকাছি আসার পর শবযাত্রা শেষ হলো। তার ছেলেরা, উপপত্নীগণ, উচ্চপদস্থ কর্মচারীগণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ শেষবারের মতো শ্রদ্ধাভরে দেখল মহান খানকে। কয়েকদিন ধরে চলল ঈশ্বর স্তুতি ও মঙ্গল কীর্তন। এরপর ওঝারা, মঙ্গোলীয় ভাষায় সামান, ঐশী ক্ষমতা প্রাপ্ত সন্তু, সম্রাটের মৃতদেহ নিয়ে চলল কবর দেওয়ার উদ্দেশ্যে। 5টি কফিনের একটিতে তার দেহ আর অন্যগুলোতে ভরে দেওয়া হলো সোনা, রত্ন, খাবার, ঘোড়া, অস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র। সর্বোচ্চ শ্রদ্ধা ও বেদনার সাথে বুরকান কুলদুনের কোণে এক ঢালে, এখন হেন্টিয়ান নুরু নামে পরিচিত, সমাহিত করা হলো তাকে। তার ঈশ্বর তেঙ্গেরির এলাকাতেই কবর দেওয়া হয় চেঙ্গিসকে, যেখানে তিনি মাঝে মধ্যে প্রার্থনা জানাতেন। উপরে সেই নীল আকাশ, নিচে মঙ্গোলিয়ায় জলদাত্রী 3 নদী অর্গনগুল, তুলগুল ও হারলেনগুলের উৎসস্থল। শেষকৃত্য সমাপ্ত হওয়ার পর কবরস্থান গোপন রাখার জন্য পাহাড়টিতে সাধারণের গমন নিষিদ্ধ করা হয়। কড়া পাহারার ব্যবস্থাও ছিল। যথেচ্ছা ঘাস, ঝোপ, জঙ্গল জমাবার পর পাহারা তুলে নিলেও লোকজন আস্তে আস্তে ভুলে যেতে থাকে কোথায় তাদের প্রিয় খানকে কবর দেওয়া হয়েছিল।
চেঙ্গিসের উত্তরাধিকারীরাও তাই চেয়েছিল, যেন কেউ কখনো খুঁজে না পায় চেঙ্গিসের কবরস্থান। কিন্তু কেন এই রহস্যময়তা? ঐতিহাসিকরা এর সঠিক জবাব দিতে পারেনি। এখন আর কেউ জানে না কোন পাহাড়টির নাম ছিল বোরকান কুলদুন। কেউ কেউ বলেন মঙ্গোলীয়রা জানে, ইচ্ছা করেই গত 800 বছর ধরে এই তথ্যটি চেপে রেখেছে। আর্দোস অঞ্চলের কিছু আদি বাসিন্দা পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য আজও কোনো স্যাডল, তরবারি বা ধনুক চেঙ্গিসের ব্যবহৃত বলে দাবি করে। এমন কিংবদন্তিও গড়ে উঠেছে যে ওইসব ছোট পাহাড়ের কোথাও আজও অবিকল রয়ে গেছে ভৌতিক রাজধানী চেঙ্গিসের শহর। কিন্তু আজ পর্যন্ত চেঙ্গিসের আসল কবর কেউ খুঁজে পায়নি। বেঁচে থাকতে যেমন কখনো মাথা নত করেননি কোনো মানুষের কাছে, তেমনি মৃত্যুর 800 বছর পরও মহান চেঙ্গিস খান তিমুজিন ঐতিহাসিক, প্রত্নতত্ত্ববিদ, সাংবাদিকদের কাছ থেকে তার মরদেহ বাঁচিয়ে হয়তো কোনো গভীর অরণ্যাবৃত পাহাড়ের নিঃশব্দ শান্তির ভেতর শুয়ে আছেন। মানুষের হাত সেই নৈশব্দ ও শান্তির নাগাল হয়তো কোনোদিনই পাবে না।